হ্যালো, চলে এসেছি কোথায়? ওয়েলকাম টু অরিজিৎ ব্লগ। আর চলে এসেছি শ্রী বালাজিতে। হ্যাঁ, শ্রী বালাজি, যার সাথে আমার সম্পর্ক বহু বহু বছর হয়ে গেল। অরিজিৎ অফিসিয়ালের একদম স্টার্টিং থেকেই মানববাবুর সাথে আমার সম্পর্ক। তো আমাদের রিলেশনটা তো কন্টিনিউ থাকছে, জার্নিও কন্টিনিউ থাকছে। আর আজকে এখানে একটা বিশেষ দিন, স্টার্টার বিলিয়ন্স মিট। প্রত্যেক মাসে আমরা যে মিটটা করি, আজকে শ্রী বালাজির অফিসে। আর মানববাবুর সাথে গিয়ে চলুন একটু আড্ডা মারি, চলুন আমার সাথে। আসছি, প্লিজ আসুন আসুন। থ্যাংক ইউ। আজকে সময় দেওয়ার জন্য প্রথম কথা, ওনাকে পাওয়া খুব ডিফিকাল্ট। যারা ওনার সাথে মিট করেন জানে ধরা। আর আমি দেখলাম ওনাকে মানে ধরতে গেলে একটু ফাঁসাতে হবে। কী করে ফাঁসাতে হবে? স্টার্টার বিলিয়ন্স মিট। তো মিট হলে ওনাকে থাকতে হবে, যে কজন আসবে তাদের সাথে দেখা করতে হবে। প্লিজ বসুন। আরে আপনি তো ইন্ট্রোডাকশনেই তো আমাকে এটা সুনাম করলেন না বদনাম করলেন বলতে পারলাম না। না না, এটার একটা জিনিস কি বলুন তো, আমি যেটা শুরুর সময় বললাম, আপনার সাথে আমার সম্পর্ক একদম বহু বছর হয়ে গেল। মানে আমাকে জিরো থেকে আপনি দেখছেন, মানে এই ফিল্ডে আমার যখন শুরু, তখন আপনি আমাকে একদম জিরো দেখেছেন। মানে কত বছর হলো বলুন তো? প্রায় 18 ওরাম টাইমে, 17-18, মানে একদম অরিজিৎ অফিসিয়ালের শুরু থেকে। এবং তখন মনে হয় আমরা শুধু ওই ম্যাক্স ছিল, হ্যাঁ তাই না? হ্যাঁ, ম্যাক্স ছিল, আমি ছিলাম, একটা দুটো ইসে ছিল, ওই সাগর ছিল। হ্যাঁ, ওয়ামোটা একদম প্রথম থেকে ছিল। সাগর ছিল, আর এখানে ছিল, আর আমাদের ঋষভরা ছিল, ওরা তো এখনো বলরাম ছিল। এবং আর একটা বিশেষত্ব হচ্ছে, যেমনি উনি আমাকে একটা প্রথম একদম স্ক্র্যাপের মতন জায়গা থেকে দেখেছেন, আমি ওই সময় আমার সুযোগ হয়েছিল ওই হোলিটা শ্যুট করতে যাওয়ার সুবাদে পান্থনিবাস বোলপুরকে আমি একদম যে ভিতটাই যে বলে না, ভিত দিয়ে স্টার্টিং জার্নিটা, ওইটার সময় থেকে আমি পান্থনিবাস বা এটা এখন আমার সাথে এটা খুব নিজের হয়ে গেছে। মানে আমি খুব ফর্মালিটি করি না, এইটা আজকে ব্লগে বলতে হচ্ছে বলে বলছি। মানে ওনাকে আমার সাথে খুব ফর্মালিটি রিলেশন না, যে আমার যখন যেটা হয় আমি খালি লিখে লিখে পাঠিয়ে দিই, আর কিছু না। আসলে এই বিশ্বাসটার উপরেই আমাদের এত বছরের জার্নিটা। তো এই যে আমরা মিটটা করছি, আমি যে গত বছর আমরা স্টার্টার বিলিয়ন্স অ্যাওয়ার্ডটা শুরু করলাম, এই বছর যেটা ব্র্যান্ড বিল্ডিং সেশনটা হচ্ছে 19 তারিখে, 19শে ফেব্রুয়ারি, আর মেন অ্যাওয়ার্ড শোটা 28শে ফেব্রুয়ারি। এইটা করার সময় মানে পুরো জিনিসটা যখন প্ল্যানিং হয়, আপনিও ইনভলভ ছিলেন, জানেন যে আপনার মনে হয়েছিল যে এই কোনো একটুকু যদি সাপোর্ট করা যায় না অন্যরকমভাবে। কী মনে হয়েছে যে আমরা কি এই স্ট্রাকচারটা সঠিকভাবে এগোচ্ছি? না, একদম ঠিক আছে। ইনিশিয়ালি এখনো পর্যন্ত যা যা করেছেন আমার তো সবটাই মনে হয়েছে যে ভেরি মাচ অন ট্র্যাক। তো স্টার্ট আপ তো দেখুন, স্টার্ট আপ হয়তো এই ওয়ার্ডটা এখন খুব ভালো মার্কেট হয়েছে বলে স্টার্ট আপ বলছি। আমরা কিন্তু এই যে নব উদ্যোগ যেটা, এটা অনেকদিন আগে থেকেই ছিল, কিন্তু ভালো করে না, এটা মার্কেট ভালো ছিল না বলে ইয়াং ছেলেমেয়েরা অতটা সুযোগ পাচ্ছিল না, বা তারা ঠিক বেসিক্যালি মোটিভেট হচ্ছিল না। তবে সুযোগ তখনও ছিল না, এখনও নেই। আমি আপনাকে বলি, সুযোগ কিছু এভাবে থাকে না, সুযোগ করে নিতে হয়। সুযোগ তখনও কি ছিল ওই প্রতিকূল পরিস্থিতিতে। আপনিও তো একজন ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনার বলবো আপনাকে, কীভাবে? অবশ্যই, মানে আপনিও তো একদম ওই, মানে ওনার স্টোরি, মানে আমার এপিসোডগুলো ঘাঁটলেই দেখতে পাবেন ওনার অনেকগুলো বক্তব্য। কেন উনি কিন্তু লাইফটা এই বিল্ডিংয়ের একটা ছোট্ট রুম থেকে শুরু করেছিলেন। মানে এটা একটা ইন্সপিরেশন স্টোরি। হ্যাঁ, এবং এইটা কিন্তু একটা, মানে ওনাকে যত, মানে এখন উনি যত গ্রো করছেন, ব্যস্ত হয়ে যাচ্ছেন, পাওয়া মুশকিল হচ্ছে, কিন্তু আমি যখনই ওনাকে ধরি, আমি সবসময় বার করার চেষ্টা করি ওনার জীবনে গ্রোটা। কেন ওই গ্রোটাই কিন্তু আমাকেও ইন্সপায়ার করে। আমিও ভাবি যদি উনি করতে পারেন, আমি কেন পারবো না? আপনাদেরকেও মনে করাবে যে উনি যদি পারছেন, আপনারা কেন পারবেন না? তো আজকে ধরুন পান্থনিবাস যখন এলো প্রসঙ্গটা, পান্থনিবাসের হোলি তো এসেই যাচ্ছে, তো এই বছর কি প্ল্যানিং করছেন? হোলি তো অ্যাজ ইউজুয়াল এই বছর, কারণ পান্থনিবাসের বসন্ত উৎসব তো এখন বলতে গেলে ওই বাংলায় ওয়ার্ল্ড ফেমাস। একদম একদম। এবং মানে লাকিলি আমি একদম প্রথম থেকে এটা যাই, মানে ওই সুবাদে বাড়ির সাথে দোল খেলা হয় না, কিন্তু একটা এক্সটেন্ডেড পরিবারের সাথে আমার দোল খেলা হয়। এই বছরও হচ্ছে। এই বছর তো দোলের ডেটটা নিয়ে একটু কনফিউশন ছিল। সো ফাইনালি উই হ্যাভ ফিক্সড আপ 2 আর 3।
তো সোমবার মঙ্গলবার এবছর অনুষ্ঠান হবে, ফুল ফ্লেজেড হবে। তো যদিও এখনও পর্যন্ত আমি পুরো লিস্ট পাইনি, যেটা দেখেন সেটা এখনও কিউরেট করছে বিভিন্ন রকমভাবে। তো এবছরও বিগত বছরগুলো থেকে আরও বেশি ভালো করে করার প্রচেষ্টা আছে এবং হবেও সেটা। আর এবছর আর একটা জিনিস অ্যাড অন হয়েছে খুব ভালো, সেটা হচ্ছে বোলপুরের ফেজ 4 যেটা ছিল, আপনি যেটা বিগত 3 বছর আপনি সেটা হ্যাজ বিন কমপ্লিটেড অ্যান্ড ডেলিভার্ড। সো অনেক বেশি সমাগম হবে, অনেক বড় ইনফ্রাস্ট্রাকচারে হবে। আর এখন তো দেখেছেন হয়তো যে আপনারা হয়তো ডিজিটালি দেখেছেন, এখন ফিজিক্যালি দেখেননি, যে আমরা একটা কোনো ফুড কোর্টও করেছি সেখানে অলরেডি ভূতরাজা দিল বর। ওটা আগের বারে ইন্টারভিউর সময় ব্লগটার সময় আপনি বলেছিলেন যে আপনি কি কি ভাবনা চিন্তা, মানে ছোট ছোট এক্সিকিউশনগুলো অলরেডি স্টার্টিং হয়ে গেছে। তো এছাড়া আমরা এখন আরও কিছু বড় ব্র্যান্ড নিয়ে আলোচনা করছি। আরও দুটো ক্যাফে ওখানে অলরেডি তাদের কাজ শুরু করে দিয়েছে। তো এটা ওভারঅল একটা পান্থনিবাস ইজ বিকেম আ ডেস্টিনেশন, ইটস নট এ প্রজেক্ট অ্যাট অল। পান্থনিবাস হ্যাজ ক্রিয়েটেড দ্যাট এরিয়া and changed the area's demography. The parameter of the economical parameter of that area has been changed due to পান্থনিবাস। তো সেইটাই আমার মনে হয় সব থেকে বড় সাকসেস। সে একই কাজ ডুয়ার্সেও আমার হয়েছে, ডুয়ার্সেও যেই অঞ্চলে প্রজেক্টটা করা দেখতেই পাচ্ছি ব্রোশিয়ারগুলো, ডুয়ার্স আর এটা বোধহয় পান্থনিবাস বলবো। তো যেখানে করা সেখানেও কিন্তু ওই খুবই ইকোনমিক্যালি এটা খুব একটা ডিপ্রাইভড জোন ছিল। এখানে আমার একটা দুঃখ আছে, একটা আফসোসও আছে, ডুয়ার্সকে আমাকে এখনো অবধি ডুয়ার্স নিয়ে যাননি। এটা ওনার কাছে আমার আবদার জোর, যাই বলুন কেন, ওনার থ্রু দিয়ে ওনার এই জার্নির সাথে আমি সবসময় জড়িয়ে থাকি। তো ডুয়ার্সটা আমার পৌঁছয় না। তো ডুয়ার্সটাকে যখন আমি পৌঁছবো, এখন ডুয়ার্সের স্ট্রাকচারটা মানে কত বড়, কীভাবে মানে কতটা কমপ্লিট জোনে চলে গেছে, মানে পান্থনি বোলপুর তো বোধহয় ইটসেলফ পুরোটাই কমপ্লিট এখন, পুরো স্ট্রাকচার ওয়াইজ। হ্যাঁ, ফেজ 4 পর্যন্ত পুরোটাই কমপ্লিট। এরপরে পরবর্তী যা ফেজ 5 যা নামবে আসবে। তো ফেজ 4 পর্যন্ত কমপ্লিট। ডুয়ার্সে আমাদের ফেজ 3 তো অলরেডি ডেলিভার্ড লং ব্যাক। ফেজ 4ও 80% কমপ্লিটেড। আমরা বাংলো লঞ্চ করেছি নতুন। সো আপনার মনে হয় ডুয়ার্সে আসাটা স্ক্র্যাচ থেকে হলো না, এটা ঠিক। হ্যাঁ, আপনি অনেক ম্যাচিওরড সময় থেকে পরিপূর্ণ একটা জিনিসকে দেখতে যাবেন, আপনি অনেকটা ম্যাচিওরড এই সময়। কিন্তু যাবো তো অবশ্যই, এই যে রেকর্ড হলো কিন্তু যাব, মানে না ধরলেও আমি এইটা বারবার ওনাকে পাঠাবো এই ভিডিওটা। তো মানে আমার মানে যেটা ডুয়ার্স তো একটা প্রকৃতির কোলে একটা মানে একটা জিনিসকে আপনি ডেভেলপ করছেন, ধরুন এইটা করা খুব একটা সহজ ছিল না, মানে এটা আপনি জানেন সবার থেকে, কারণ অনেক রকম বাধা বিপত্তি থাকবে। এখন তো অনেক রকম মানুষ কথা বলে কম, কিন্তু এই যে একটা জিনিসকে আপনি ওইভাবে ডেভেলপ করেছেন, তৈরি করছেন এবং মানুষের কাছে ডেলিভার করছেন। এবং আমি একবার আমার মনে আছে এই গত বছরই আপনার বিশ্বকর্মা পুজোর সময় বাইরে বসে আছে একজন, আপনার ডুয়ার্সে তিনি একটা ফ্ল্যাট নিয়েছেন, আরেকজন বসে আছেন তার ফ্ল্যাট রয়েছে আপনার বোলপুরে। দুজনের কনভারসেশন হচ্ছে, ও বলছে আমাদেরটা বেটার, ও বলছে আমাদের বেটার। ও বলছে আপনি প্রকৃতির সাথে করতে পারেন, আমার ছাদে পায়রা এসে বসে, পাখিরা এসে করে, আপনারা পাবেন ওটা। বলছে ওটা পাবো না, কিন্তু রবীন্দ্রনাথের ওই মানে ওই এনভায়রনমেন্টটা যে পান্থনিবাস দেয় বোলপুরে, সেটা আমার শুনে খুব ভালো লাগলো। বিকজ দুটোরই একটা অন্য নিজস্ব নস্টালজিয়া আছে, নিজস্বতা আছে। এবং প্রকৃতির ওনারা বলছেন যে অদ্ভুত ধরনের পাখিরা আসে, সকালের যে মুডটা, এইটা তো আপনি নিজে গেছেন, প্রতিবার ফিল করেছেন, দেখেছেন, এবং মানে বোধহয় হাসিও দেখেছি একবার, তো আপনি বোধহয় ভিডিও মাঝে মাঝে শেয়ার করেছেন। এইটা কীভাবে এনজয় করেন বা আপনার কিরম লাগে এখন? না, ডুয়ার্স একটা একদম অন্যরকম একটা ব্যাপার। ডুয়ার্সে মানে ইটস এ হেভেন ইন এ ল্যাপ অফ নেচার। ইটস এ হেভেন ইন ল্যাপ অফ নেচার। সেই হেভেন ইন ল্যাপ অফ নেচারে যে বিউটিফিকেশানস বলুন, তার যে অ্যাডভান্টেজ বলুন, তার যে বিউটি বলুন, হ্যাঁ, তো সেগুলো তো একদমই আলাদা। চা বাগানে বসে তো চা সবাই খায়, মানে কেউই খায়নি আর কি, চা তো সবাই খায়, চাই আপনি চা খাচ্ছেন, আমিও চা খাচ্ছি, বা কিন্তু চা বাগানে বসে কি আমরা চা খেয়েছি? ওর একটা আলাদা বিউটি, এইসব কতগুলো ব্যাপার আছে। আপনি ডুয়ার্সে আমাদের প্রজেক্ট থেকে
কাঞ্চনজঙ্ঘা এরকম মানে মাটিতে দাঁড়িয়ে দেখা যায়। সো বাড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা, হোটেল থেকে তো সবাই দেখে। একটা নদী আছে না পাশে? নদী পাশ আছে। দিয়ে? আমাদের বাউন্ডারি 1.5খানা পোর্শন অফ দ্য বাউন্ডারি একটা রিভার। মানে ধরুন আমি বাংলো নিলে নদীটাকে গিয়ে কাছে গিয়ে ফিল করার মতন স্পেস কি আছে? হ্যাঁ, যাওয়া যায়? নদী ইজ আওয়ার বাউন্ডারি, আচ্ছা, ওয়ান রিভার ইজ আওয়ার বাউন্ডারি। ধরুন আমার ইচ্ছে হলো আমি একদিন গিয়ে ভিজিট করতে যাব, আমি চাইছি গিয়ে দেখে আমি ডিসিশনটা নেব, তো আমি কিভাবে কানেক্ট করে ওই অবধি পৌঁছবো? দেখুন, পান্থনিবাসের কনসেপ্ট হচ্ছে ইয়োর হোম ইন এ রিসর্ট। তো একটা হোটেল রিসর্টে যেরকম ফেসিলিটিস থাকে সেগুলো সবই পান্থনিবাসে অ্যাভেলেবেল। গেস্ট হাউস উইদিন দ্য কমপ্লেক্স, রেস্টুরেন্ট, এভরিথিং ইজ দেয়ার। সো আপনি গেলে পরে ওই ক্ষণিকের জন্য থাকাটা পান্থনিবাসে ইজ অলওয়েজ পসিবল, এবং অনেকে তাই করেনও। তারা পান্থশালা, মানে এই সার্ভিসটা প্রোভাইড করে পান্থশালায় তারা গেস্ট হাউস বুক করে যান, তারা এনজয় করেন। এবং মোস্ট অফ দ্য কেসেসে এটাই হয় যে তারা 2 দিনের জন্য যান বা 1 দিনের জন্য যান, গিয়ে 2 দিন 3 দিন কাটিয়ে আসেন। তাদের এক্সপেকটেশনের বিয়ন্ড এক্সপেকটেশন তারা সেই লোকেশানটাকে ফিল করে এবং সার্ভিসটা ওখানে ফিল করে। আর পান্থশালার খাওয়া দাওয়া নিয়ে আই থিঙ্ক কিছু আলাদা করে বলার নেই। ওটা আমরা নিজেরা খেয়েছি, শান্তিনিকেতন এবং ডুয়ার্স দুটো পান্থশালা খাওয়াই একটা অন্য লেভেলে। আমরা বলি না এটা রেস্টুরেন্ট, ইটস হোম মেড ফুড, তো তার একটা আলাদা ব্যাপার আছে। তো লোকে গিয়ে 1 দিনের জন্য গিয়ে 2 দিন 3 দিন থেকে আসেন। বাড়ি নেওয়া তো হয়ই, সঙ্গে তখন যে লোকে থাকলে পরে যে ফিলিংটা হয় যে কত আর্লি পাবো, মানে কি, মানে কালকে থেকে পাই কিনা। তো সেই জন্য আমরা ডুয়ার্সের কনস্ট্রাকশনটা ভীষণ ফাস্ট করেছি। মাত্র 4 বছরের মধ্যে 550 আমরা ইউনিট ডেলিভারি করে দিয়েছি। এবং আমি তো দেখেছি দুর্গাপুজোও শুরু করেছেন। 3 বছর দুর্গাপুজো হয়ে হ্যাঁ, গেছে। মানে আমি ফেসবুকের মাধ্যমে উনি ছবি শেয়ার করেন, আমি হয়তো যেতে পারিনি, কিন্তু আমি ফলো করি যে আমার একটা তো লোভ আছে কবে পৌঁছবো, তাই জন্য সব হোমওয়ার্ক করতে হয়, যখন পৌঁছবো সব ধরবো। তো যেমনি বোলপুরও পুজোটা আপনি রেখেছেন একটা জোন, তেমনি দুর্গা পুজোটাও আপনি ডুয়ার্সেও নিয়ে গেছেন। এবং কোথাও গিয়ে আপনার শুধু বাড়ি, হোম অ্যাওয়ে ফ্রম হোমটা ভাবছেন না, আপনি একটা কালচারকেও আপনি কিন্তু সঙ্গে সঙ্গে ব্লেন্ডিং করছেন সব জায়গায়। দেখুন, কালচার ছাড়া, একটা থট প্রসেস ছাড়া একটা মানব জাতি হয় না। আমরা মানুষ শুধুমাত্র আমরা ব্যবসা করব, শুধুমাত্র আমরা খাওয়া দাওয়া করব, এটা তো উদ্দেশ্য হতে পারে না। আমাদের তো কিছু, আমি মনে করি কাজ করতে গিয়ে যেই প্রফেশনেই থাকুক, তাকে যেটা করি, যেমনি আপনি একটা ডিজিটাল লাইনে রয়েছেন, আপনি মিডিয়াকে সরাসরি হ্যান্ডেল করছেন, আপনি ডিজিটালি, আপনি একদম মেন স্ট্রিম মিডিয়া থেকে, আমি যদি খুব ভুল না করি, আপনি আপনার কেরিয়ারে পিক টাইমে বেরিয়ে এসে নিজের ডিজিটাল প্ল্যাটফর্ম করে নিজস্ব একটা জগৎ তৈরি করার, সেখানে আপনি তার সঙ্গে সঙ্গে এই স্টার্ট আপদের নিয়ে এটা বেসিক্যালি পে ব্যাক, গিভিং ব্যাক টু দ্য সোসাইটি। তো যে কোনো ব্যবসায় যেটাই করুক, একটা জিনিস কিন্তু থাকতে হবে। আমি বলছি না ফ্রম দ্য ডে ওয়ান, সম্ভব না ডে ওয়ান করা। আমি যদি আজ থেকে 10 বছর আগে, যদি 15 বছর আগে যদি ভাবতাম আই উইল স্টার্ট টু পেইং ব্যাক টু দ্য সোসাইটি, মেবি পসিবল থাকতো না। কারণ এভরিথিং এন্ড অফ দ্য ডে ইজ রিলেটেড টু দ্য ফিন্যান্স, মানি। হ্যাঁ, সো সেইখানে দাঁড়িয়ে the giving back to the society has to be incorporated with any brands. তো সেটার জন্য আমি আমার ব্যবসায় যেভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করি, দেখুন আমি এভাবে ভাবি যে আজকে আমার এই শ্রীবালাজির উপর ভরসা করে 500টা ফ্যামিলি চলে সরাসরি। এবার ইনডিরেক্ট আরও বিভিন্ন কোম্পানিজ রয়েছে। তো আমার সকালবেলা চোখ খোলা থেকে শুরু করে রাত্রে চোখ বন্ধ হওয়ার আগে পর্যন্ত আমার প্রত্যেকটা ডিসিশনেই কিন্তু এই 500টা ফ্যামিলি এফেক্টেড বা নন এফেক্টেড। সো সেইটা একটা জায়গা। তার সঙ্গে সঙ্গে এই যে বিভিন্ন রকম আমরা সোশ্যাল কজে নিজেদের ইনভলভ রাখি, যে আমার বোলপুরে একটা ছোট্ট ফ্রি স্কুল চলে, আমরা ডুয়ার্সে বিভিন্ন আমরা অ্যাক্টিভিটি করছি, বিভিন্ন সিএসআর প্রজেক্টের মাধ্যমে আমরা যেমনি স্টুডেন্টদের স্টাইপেন্ড দেওয়া থেকে শুরু করে প্রত্যেক বছর সেগুলোর ইন্টারভিউ করা হয়। তো সেগুলো যে করছি, এগুলো যদি না থাকে এইটা, তাহলে না আলটিমেটলি এই যে ইকোসিস্টেমে ব্যালেন্সিংটা থাকবে না। ইকোসিস্টেম ব্যালেন্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং স্যাটিসফ্যাকশন থাকতে হবে দিনের শেষে কাজ করে। তো সেইটা করতে গিয়ে আমি ব্যবসা করার সঙ্গে সঙ্গে এটা করতে গিয়ে দেখেছি যে ইটস গিভস এস এ ডিফারেন্ট লেভেল অফ স্যাটিসফ্যাকশন। শুধু ব্যবসা করতে 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 একটা সে মোনোটোনাস লাগবে, শুধু বাড়ি বানাচ্ছি, বাড়ি বিক্রি করছি, ফ্ল্যাট বানাচ্ছি, বিক্রি করছি, এই মোনোটোনাস ব্যাপারটা থেকে কোথাও একটা
লাইফে কিক দরকার, যে আমি কিছু করছি। খাওয়া আপনি কত খাবেন? যত বেশি কামাবেন তত খাওয়া কমবে, সময় কমা সব কিছুই কমে খেতেই যাচ্ছে, পারবেন না, ইচ্ছেই নেই। খেতেই পারবেন না। আগে 2 প্লেট বিরিয়ানি খেয়ে নিতাম, এখন তো হাফ প্লেট বিরিয়ানি দেখলে বড় মনে অথচ বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, কিন্তু খাওয়া যায় না, সম্ভব নয়। বিকজ অফ টাইম ফ্যাক্টর, বিকজ অফ দ্য স্ট্রেস স্ট্রেন ইন লাইফ, বিকজ অফ দ্য মানে এই র্যাট রেস, এভরিথিং। তারপরে মনে হচ্ছে না ঠিক আছে, এত তো খাওয়া উচিত না। আগে তো ভাবিনি, রাত্রিবেলা 12টার সময় হলো আমি 1.5 প্লেট বিরিয়ানি খেয়ে নিয়েছি, এখন 8টার পর খেতে ভয় লাগে, না খাওয়া উচিত না। সো এটা প্র্যাকটিক্যাল, এটাই লাইফ। তো সেইখান থেকে দাঁড়িয়ে আজকে যে কোনো সময় যে কোনো ব্র্যান্ড একটা সার্টেন স্টেজে গ্রো করার পর তার একটা এমন কিছু স্পার্ক দরকার সেই ব্র্যান্ডটাকে আরও বড় করে নিয়ে যাওয়ার জন্য, যে স্পার্কটা তাকে উজ্জীবিত করবে করার জন্য। এই আমার এত স্টাফ, কালকে 500, আমার তো টার্গেট হচ্ছে 1000 লোক কেন ইনভলভ নয়, এবং 10,000 লোক কেন ইনভলভ নয়। এবং প্রত্যেকটা ফিল্ডে যে আপনার কাজ ডেভেলপ করছে, যারা কর্মচারীরা, মজদুর যারা কাজ করছে, লেবার, সব তো মানে এক বিশাল বৃহত্তর তো chain। সেইটাই তো স্যাটিসফ্যাকশন, যে আমার যে আজকে 500 থেকে কেন 5000 হচ্ছে না, শুধুমাত্র নিজের জন্য করলে পরে তো করা হলো না। এবং আমি একবার বলবো, মানে এই ঘরের প্রচুর অ্যাওয়ার্ডস রাখা আছে, প্রচুর। এই অ্যাওয়ার্ডসগুলো তো একদিনে আপনার কাছে আসেনি, এর পেছনে একটা বৃহত্তর পরিশ্রম আছে। এবং আপনি একদম ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনার হিসেবে জীবনটা শুরু করেছিলেন, এবং যারা আপনার অতীতকে জানে সবাই জানে কি লড়াইটা লড়ছেন। মানে যত আপনি এগোচ্ছেন তত লড়াইটা তো থাকবে। তো আমরা আজকের এই ভিডিওটা শেষ করব। যারা এই বছর 20টা ব্র্যান্ড আবার আসছে, বিভিন্ন খাওয়া আছে, কনস্ট্রাকশন, সব ফিল্ড থেকে আছে ব্র্যান্ডসগুলো, মিক্স অ্যান্ড ম্যাচ করে। এরা একটা স্বপ্ন নিয়ে আসছে যে আমি স্টার্ট আপ বিলিয়ন্সটা পাচ্ছি, আমার হয়তো কিছু নেটওয়ার্কিং হবে, কিছু মানুষের কাছে পৌঁছবো। যারা এরম স্বপ্ন দেখে যে আমিও একদিন কিছু করব, সেই মানুষগুলোকে কি বলবেন? আমি তো সবসময় একটাই কথা বলি, সেটা হচ্ছে যে প্যাশনটাকে প্রফেশন বানাতে। যদি প্রফেশনটা মনোটোনাস হয়, করতে হচ্ছি বলে করছি, তাহলে সাকসেস পাওয়া কিন্তু ভেরি ডিফিকাল্ট। তো যে যেখানে যেই ফিল্ডে প্যাশনেট নিজেকে মনে করো, সেই ফিল্ডেই এগিয়ে যাও। সেটা হতে পারে গান বাজনা, হতে পারে কবিতা লেখা, হতে পারে একটা মোমো বানানোর দোকান, হ্যাঁ, হতে পারে কনস্ট্রাকশন। যেখানে মনে হবে যে এখানে আমি সত্যি একটা অপরূপ আনন্দ পাচ্ছি এবং আমাকে একটা এমন লেভেলে স্যাটিসফ্যাকশন দিচ্ছে যে আমি রাত্রেবেলা ঘুমিয়ে কনস্ট্রাকশন করছি, স্বপ্ন দেখি। হ্যাঁ, এই তো এই সাইটে এই হচ্ছে, এখানে এই মিলছে না, ইঞ্জিনিয়ার বলছে এটা হচ্ছে না, ওটাও হচ্ছে না, ওখানে জেসিবি চলছে। মানে আমি প্রচুর স্বপ্নে, মানে রাত্রেবেলা স্বপ্নে সারা রাত্রি কনস্ট্রাকশন করেছি, এরকম ব্যাপার। সারাক্ষণ মাথায় ওটাই ঘুরছে, আসলে ওটা দেখেন বলি এগুলো সারাক্ষণ ঘুরছে। তো ওইটাই মানে যেটা যেখানে যেটা যে প্রফেশনেই থাকুক, তার যদি প্যাশনটা তার প্রফেশন হয়, তার সাকসেসকেও আটকাতে পারবে না। আর আজকের দিনের বাজার, মানে ভারতবর্ষের মতো বাজার, সারা পৃথিবী যার জন্য যুদ্ধ করছে। আমেরিকার মতন দেশও ভারতবর্ষের মার্কেট পাওয়ার জন্য যুদ্ধ করছে। যুদ্ধ মানে হয়তো আজকে তো যুদ্ধটা ওরকম হয় না, অন্য লেভেলে যুদ্ধ করছে। তো সেই ভারতবর্ষে থেকে আজকের দিনে কেউ নিজেকে তুলে ধরতে পারবে না, এটা সম্ভব না। আমাদের দেশের ইকোনমি যত স্ট্রং, আর আমাদের দেশের মার্কেট যত বড়, আর কামিং ডেজে আমরা এখন অলরেডি $5 ট্রিলিয়ন ইকোনমি। আমাদের সরকার, দুটো সরকারই, স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, দে আর ভেরি হেল্পফুল টু অল দ্য এন্টারপ্রেনিয়ার্স। হ্যাঁ, এন্টারপ্রেনিয়ার জার্নি যার যেরকম লাগবে, আমার মনে হয় গভর্নমেন্টের বিভিন্ন স্কিমও রয়েছে। এবং বাকি কিছুকে সবসময় দোষারোপ না করে, যেখানে যেটা ডিফিকাল্টি আছে, ডিফিকাল্টিটাকে কী করে ওভারকাম করা যায়, নিজেরাই সেই রাস্তা বের করে এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। মানে অরিজিৎ অফিসিয়ালের যে বিল্ডিংটা আছে, তার অনেকগুলো পিলার হচ্ছে আমার স্পন্সরশিপ সাপোর্ট পিলার। এটা শুধু স্পন্সর বলে না, মানুষ হিসেবেও পিলারগুলোর পেছনে কেউ না কেউ থাকতে হয়। আমার পেছনে এই মানুষগুলো আছে বলেই বোধহয় আমি এত স্মার্টলি ডিসিশানগুলো নিতে পারি, ভয় পাই না, নিয়ে নিই ডিসিশানটা। জানি তো কেউ না কেউ আছে আমার পেছনে এসে দাঁড়াবে। তো তেমনি আপনারাও আপনাদের স্বপ্নগুলোকে সাকসেস করার জন্য এগিয়ে চলুন। আমরা চেষ্টা করব আমাদের মতন করে আপনাদের পাশে এসে দাঁড়ানো। অরিজিৎ অফিসিয়াল ব্লগকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অরিজ ব্লগকে। আর আমার যে মেন ইউটিউব চ্যানেলটা আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা, ওটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পান্থনিবাসে, বোলপুর পান্থনিবাসে বসন্ত উৎসব মিস করবেন না। আমি নিজে গিয়ে শ্যুট করি, তো আমি জানি কি হয়, তো ডোন্ট মিস ইট। তো ওইটা নিয়ে যদি কিছু বলার থাকে ওটা দিয়ে শেষ করবো। যারা পান্থনিবাসের বাসিন্দা তারা তো আসবেই, সকলেই আসছেন। যারা পান্থনিবাসে থাকার এখনও সুবর্ণ সুযোগটা করে উঠতে পারেনি, তারা পান্থশালার সঙ্গে যোগাযোগ করুন। পান্থশালা.in এটা ওয়েবসাইট। আমি জানি না এখনও রুমস অ্যাভেলেবেল আছে কি না। 2 তারিখ 3 তারিখ আমাদের প্রোগ্রাম, ফলে 2-3 তো অবশ্যই থাকবেন, 4 তারিখ চেক আউট করবেন। আর যারা পান্থশালাতেও পাবেন না, আশেপাশে যেখানে আমাদের পান্থনিবাস হচ্ছে দারান্দা ভিলেজে, মানে এটা কামারপাড়া বাস স্ট্যান্ডের উপর অবস্থিত। এর ধারে পাশে প্রচুর ভালো ভালো হোটেল রিসর্টস আছে, বুক করে ফেলুন। আর তারপরে অরিজিৎ অফিসিয়ালের সঙ্গে যোগাযোগ করুন, কারণ আমরা অ্যাকচুয়ালি আউটসাইডারদের তো এন্ট্রি দিই না। তো অরিজিৎ অফিসিয়াল যদি স্পেশাল কোনো ইনভিটেশন লিঙ্ক বানায়, সেই লিঙ্কে তারা নিজেদের নাম নথিভুক্ত করে পান্থনিবাসের বসন্ত উৎসবে এসে পার্টিসিপেট করুন। আমার মনে হয় একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স আপনাদের হবে। আর যারা যেতে পারবেন না, তারা বিভিন্ন নিউজ মিডিয়া চ্যানেলে অবশ্যই সেই সময়টা নজর রাখবেন। ওটা তো লাইভ হয়, ওটা লাইভ কভারেজ করতে আসে প্রত্যেক বছরের ন্যায় এবছরও ডেফিনেটলি লিডিং মিডিয়াস তারা ওখান থেকে লাইভও করবে। তো সব রকম ইনভিটেশন রইল। বসন্ত উৎসব মিস করবেন না। যারা বসন্ত উৎসবে পরে আসবেন অবশ্যই আসবেন। একটা ডিফারেন্ট লেভেল অফ এক্সপিরিয়েন্স ডেফিনেটলি পান্থনিবাস আপনাদের দেবে। থ্যাংক ইউ সবাই, ভালো থাকুন, সুস্থ নমস্কার। থাকুন, নমস্কার।